আসসালামু আলাইকুম। আমরা তোমাদের কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ের সাজেশন প্লাস সলভ ক্লাস দিচ্ছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা শেষ যে অংশ বাকি থাকে বা যে কয়টা টপিক বাকি আছে সেই কয়টা আজকে আমরা সলভ করব। ওকে, আমরা সামনের দিকে দেখি। আমরা এখানে একটা প্রশ্ন রাখছি। দেখো প্রশ্নটা, কিছু তথ্য দেওয়া আছে। কিউ কিউ একটা মৌল যেটার প্রোটন সংখ্যা 9, নিউট্রন সংখ্যা 10 আর নিউক্লিয়াসের ভর দেওয়া নাই। আর এর প্রোটন সংখ্যা দেওয়া নাই, নিউট্রন সংখ্যা 16 আর তোমার নিউক্লিয়াসের ভর দেওয়া আছে। এটা সম্ভবত হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্ন, ঠিক আছে? অবশ্যই তোমাদের যদি দেখো এটার গ বা ঘ এই টাইপের প্রশ্ন বরাবর এসে থাকে। আমরা এর আগে যেটুকু সলভ করাইছি আর আজকে যেটুকু সলভ করাবো, আশা করি এটুকু সলভ করলেই তোমাদের এই অধ্যায়ের সকল টাইপের সৃজনশীল এসএসসি তে কভার হয়ে যাবে। ওকে, আমরা আজকে সলভ করে দেখো। তোমরা এটা অনেকেই ভুল করো। কি ভুল করো? তোমরা এই অংশটা দেখো না যখন সলভ করো। লেখা আছে যে প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। ঠিক আছে? এখানে একটা কথা লাগছে, একটি অণুর। এই দুইটা তোমাকে অবশ্যই ম্যাথ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তাহলে প্রথম আমরা বলছি যে প্রকৃত ভর। প্রকৃত ভর বলতে কি বোঝায়? তোমরা তোমাদের বইয়ে একটা বক্স ছিল, হ্যাঁ, সেই বক্সে লেখা ছিল যে প্রকৃত ভর। প্রকৃত ভরগুলো তোমার, তাহলে দেখো প্রোটনের প্রকৃত ভর আমরা আগে লিখে নিই। প্রোটনের প্রকৃত ভর 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম। আর নিউটনের প্রকৃত ভর লাগবে। নিউটনের প্রকৃত ভর 1.675 গুণন 10⁻⁻24 গ্রাম। এখানে প্রশ্নে স্পষ্ট ভাষায় লেখা আছে প্রকৃত ভর ব্যবহার করে, তাহলে আমাকে অবশ্যই এই ভরটা ব্যবহার করেই ম্যাথ করতে হবে। ঠিক আছে? যদি তোমার এইটা না থাকতো তুমি ম্যাথটা অন্যভাবে করতে পারতো, সেটা অন্য বিষয়। আমরা এইটা আজকে সলভ করতেছি, এটা দিয়ে কথা বলি। ওকে, তাহলে তুমি এটা লিখে নিছো। দেখো বলছে কি একটি অণুর ভর নির্ণয় করো। তাহলে আমরা অবশ্যই জানি যে একটা অণুর ভর বা একটা মৌলের ভর কিসের উপর ডিপেন্ড করে? ওই মৌলে কতগুলো প্রোটন আছে আর কতগুলো নিউট্রন আছে। ঠিক আছে? সেগুলোকে আমরা যদি গুণ করে দিই তাহলে ওই মৌলের আমরা মোট ভর পাবো, মৌলের মোট ভর পাবো। ঠিক আছে? তাহলে দেখো আমরা এই যে মৌলটার মোট ভর বের করার চেষ্টা করি। দেখো এখানে দেওয়া আছে প্রোটন সংখ্যা 9। হ্যাঁ, তাহলে কিউ মৌলটা কি হইতে পারে? 9 নম্বর যে মৌলটি হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে? তাহলে কিউ মৌলটি, তোমরা জানো যে কোনো একটা মৌলের যেটাই প্রোটন সংখ্যা সেটাই তার পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? তাহলে আমাদের কিউ মৌলটি যে ফ্লোরিন, এটা আমরা আগেই বের করে নিতে পারি। কিউ মৌলটি ফ্লোরিন। ঠিক আছে? এখন তোমরা ফ্লোরিনের ভর বের করবা। ফ্লোরিন মৌলটির ভর, মৌলটির ভর কি করবা? প্রোটন কয়টা আছে? 9টা আছে। নিউট্রন কয়টা আছে? 10টা আছে। ঠিক আছে? তাহলে তোমরা জাস্ট সিম্পলি 9 গুণন প্রোটনের প্রকৃত ভর, এই যে আমাদের এখানে বলা ছিল যে প্রকৃত ভর, তাহলে 9 গুণন প্রকৃত ভর কত? 1.673 গুণন 10⁻⁻24। এই অংশটুকু ব্র্যাকেট দিয়ে লিখবা। হ্যাঁ, তাহলে আমাদের একটা মৌলের ভর বলতে কি বোঝায়? তোমরা যদি একটা মৌলের ভর হিসেবে দেখো, তাহলে কেন্দ্রে নিউক্লিয়াসে যে ভর সেটুকুই মৌলের ভর, আর কেন্দ্রে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তাহলে আমাকে মেইনলি মৌলের ভর বের করতে গেলে মোট প্রোটনের ভর মোট নিউট্রনের ভর যোগ দিয়ে লিখতে হবে। ঠিক আছে? জাস্ট যোগ করে আমরা কি করবো? নিউট্রনের ভর, নিউট্রন কয়টা? 10টা ছিল। 10 গুণন, এখন নিউটনের ভর কত? 1.675 গুণন 10⁻⁻24। এই অংশটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। জাস্ট আমি সিম্পলি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে যে ভরটা পাই সেটা একটু আমি ক্যালকুলেশন করে দেখি কত আসে। তোমরা অবশ্যই এই টাইপের কোনো একটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে তোমরা এই অংশটা অবশ্যই তোমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবা। এই অংশটা ব্র্যাকেট দিয়ে লিখবা, আদারওয়াইজ তোমাদের অ্যান্সার ঠিক আসবে না। হ্যাঁ, তাহলে দেখো আমরা যেটা বলছিলাম যে একটা মৌলের ভর বের করার জন্য আমার কি লাগবে? মোট প্রোটনের ভর মোট নিউট্রনের ভর আমাকে নিতে হবে। ঠিক আছে? আর এখানে স্পষ্ট একটা কথা বলে দিচ্ছে যে প্রকৃত ভর, তাহলে আমরা প্রকৃত ভরগুলো নিয়ে ফেলছি। মোট প্রোটন নিয়ে ফেলছি, মোট নিউট্রন নিয়ে ফেলছি, প্রকৃত ভর নিয়ে ফেলছি। এইটুকু হিসাব করলে আমরা যা পাবো সেটাই মৌলটির ভর হবে। হ্যাঁ, মৌলটির ভর আবারও বলছি আমি। ওকে, এখন আসো যে কথা, তাহলে আমরা কি করব? তোমরা অবশ্যই ক্যালকুলেশন করার সময় ব্র্যাকেট দিয়ে করবা। হ্যাঁ, 1.673 গুণন 10⁻⁻24 গুণন প্লাস 10 গুণন 1.675 গুণন 10⁻⁻
-24। আচ্ছা, তোমাদের মোট মানে মৌলটির ভর কত আসে? 3.1807 গুণন 10⁻⁻23 গ্রাম। এগুলো কিন্তু গ্রাম, হ্যাঁ গ্রাম। তাহলে কত আসলো তোমার? মৌলটির ভর আসছে 3.1807 গুণন 10⁻⁻23 গ্রাম। দেখো আমরা প্রকৃত ভর ব্যবহার করে মৌলটির ভর বের করছি, আবারও বলছি মৌলটির ভর বের করছি, কিন্তু আমাদের কি বলছে? কিউ মৌলটির একটি অণুর ভর বের করতে বলছে। ওকে, এখন কিউ মৌলটি কি প্রথমে আমরা বলছিলাম ফ্লোরিন, ঠিক আছে। এখন ফ্লোরিন এটা কিন্তু মৌল বা পরমাণু অবস্থায় আছে, ঠিক আছে, মৌল বা পরমাণু অবস্থায় আছে। যখন অণু অবস্থায় থাকে ফ্লোরিন, তখন আমরা ফ্লোরিনকে কি লিখবো? ফ্লোরিনের অণু, ফ্লোরিন এর অণু, ফ্লোরিন মেইনলি দ্বিপরমাণু মৌল, ঠিক আছে। তাহলে ফ্লোরিনের অণু কেমন হবে? F2 হবে, ঠিক আছে। জাস্ট তাহলে তোমরা একটি অণুর, এটা আমরা কি এই যে ফ্লোরিন পরমাণু অথবা ফ্লোরিন মৌলের ভর, তাহলে ফ্লোরিন অণুর ভর করতে গেলে আমাকে কি করতে হবে? যেটা বের করছি এর সাথে আমাকে 2 গুণ করে দিলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার একটি অণুর ভর, ঠিক আছে। জাস্ট আমরা কি করব এখানে 2 গুণন 3.1807 গুণন 10⁻⁻23 এটুকু ব্র্যাকেটের মধ্যে থাকবে। জাস্ট অ্যান্সার আসবে কত? গুণন 2, আমার অ্যান্সার হচ্ছে 6.3614 গুণন 10⁻⁻23 গ্রাম। এটুকুই তোমাদের অ্যান্সার, ঠিক আছে, গ নম্বরের ক্ষেত্রে। আমরা অবশ্যই কি করছি দেখো, যে এটা ফ্লোরিন 2 দ্বিপরমাণু অণু, ফ্লোরিন তোমার অবশ্যই দুইটা পরমাণু অবস্থায় থাকে, তাহলে আমরা এই দুইটা পরমাণুর ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করে বের করছি। যদি তোমাকে এখানে একটি অণুর কথা না বলতো, শুধু বলতো যে কিউ মৌলটির ভর বের করো, তাহলে মৌলের ভর এখানে এসে শেষ হয়ে যেত, ঠিক আছে। কিন্তু তোমাকে মৌলের ভর বের করতে বলে নাই, বলছে কি ফ্লোরিনের বা কিউ মৌলটির একটি অণু, তাহলে আমরা সেই একটি অণু, এটা একটি অণু, ঠিক আছে, আর এটা মৌল অথবা পরমাণু। ওকে, ঠিক আছে, আমাদের অ্যান্সার এখানেই শেষ করে দিবা। আমরা এখন এসে পরেরটা সলভ করি। বলছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করো। তাহলে আর মৌলটা শনাক্ত করতে গেলে কি করতে হবে? যে আসলে মৌলটা কোনটা এটা বের করতে হবে। এখন মৌলটা কোনটা বের করার নিয়ম কি? তোমার আর এর প্রোটন সংখ্যা বের করতে হবে, ঠিক আছে। প্রোটন সংখ্যা দেওয়া নাই, তুমি যদি প্রোটন সংখ্যা বের করতে পারো তাহলে তুমি বলতে পারবা যে আসলে আর মৌলটা কি। তাহলে আমরা একটু পরের স্লাইডে যাই, আমরা একটু এটা সলভ করবো। তাহলে তোমাকে এখানে এটা বলে দেওয়া আছে যে নিউটন সংখ্যা কত, এটা কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তোমার দেওয়া নাই কি প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা বের করলে তুমি বলতে পারবা যে এটা কত পারমাণবিক সংখ্যার মৌল, আর তুমি মৌলটাও বের করে দিতে পারবা। তাহলে আমরা ঘ নম্বরে যাই। ঘ নম্বরে আমি, তোমরা উপরে যা কিছু লিখো লিখো, আমরা হচ্ছে আমি জাস্ট ডিরেক্ট ম্যাথে যাচ্ছি। আমরা একটু আগেই বললাম যে কি, ধরো একটা মৌল, এর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে যতগুলো নিউট্রন থাকে সবগুলা তুমি প্রকৃত ভর গুণ করে দাও, তাহলে তুমি যেটা পাবা সেটাই তার ভর সংখ্যা। ভর সংখ্যাকে আরেকটা আমরা কি বলতে পারি? এই যে দেখো এখানে লেখা আছে নিউক্লিয়াসের ভর। মেইনলি তোমরা তো ওই যে বোর রাদারফোর্ড পড়ার সময় দেখছিলা যে একটা পরমাণুর নিউক্লিয়াসের ভর যেটা, সেটাই সেই পরমাণুর ভর, ঠিক আছে। আর নিউক্লিয়াসের ভর কি দিয়ে হয়? তোমার মোট প্রোটনের ভর প্লাস মোট নিউট্রনের ভর। ওকে, আচ্ছা, তাহলে আমরা ডিরেক্ট ম্যাথে আসি। আমরা কি করব? তাহলে দেখো আমার এখানে কিন্তু প্রোটনের যে সংখ্যা এটা দেওয়া নাই কয়টা প্রোটন আছে, কিন্তু নিউট্রন সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এখানে দেখো প্রোটনের যে সংখ্যা, ধরি প্রোটন সংখ্যা x, প্রোটন সংখ্যা x, ঠিক আছে। এখন প্রোটনের ভর কত এটা আমরা জানি, প্রকৃত ভর, প্রোটনের ভর 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম। নিউটনের ভর কত এটাও জানো, নিউটনের ভর 1.675 গুণন 10⁻⁻24 গ্রাম। তাহলে এগুলো আমরা জানি, ঠিক আছে, আগে থেকে হেয়ার। ওকে, বা এখানে দিয়ে এটুকু লিখবা। তাহলে আমরা দেখো প্রোটনের সংখ্যা x ধরে নিছি, তাহলে আমরা দেখো প্রোটনের যে ভর আর সংখ্যা এটাকে আমরা গুণ করে দিব, নিউটনের যে সংখ্যা নিউটনের ভরকে আমরা যে গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো? ওই পাশে তোমার হচ্ছে পাবো, এই যে নিউক্লিয়াসের ভর পাবো, নিউক্লিয়াসের ভর বা পরমাণুর মোট ভর পাবো। তাহলে আমরা কি করব? যে x গুণন প্রোটনের ভর কত ধরে নিয়েছিলাম, x সংখ্যক প্রোটন আছে, তাহলে কি 1.673 গুণন 10⁻⁻24 ব্র্যাকেট দিবা প্লাস
এখন আমরা কি নিউটনের সংখ্যা গুণন নিউটনের ভর লিখবো। তাহলে নিউটনের সংখ্যা কত ছিল, আবার দেখো কত ছিল, 16 ছিল, ঠিক আছে। তাহলে নিউটনের সংখ্যা যদি 16 থাকে, আমরা 16 গুণন 1.675 গুণন 10⁻⁻24 এটা লিখতে পারি, ঠিক আছে। এখন এইটুকু ইকুয়াল টু, তাহলে আমরা এখানে কি লিখছি, প্রোটনের মোট ভর নিউটনের মোট ভর, এইটুকু ইকুয়াল টু এই পাশে কি পাবো, এই পাশে মেইনলি একটা মৌলের ভর পাবো অথবা নিউক্লিয়াসের ভর পাবো, যেটা নিউক্লিয়াসের ভর ওটাই মেইনলি মৌলের ভর। তাহলে আমাদের নিউক্লিয়াসের ভরটা দেওয়া ছিল, দেখো কত ছিল, 5.189 গুণন 10⁻⁻23 গ্রাম, ঠিক আছে। 5.189 গুণন 10⁻⁻23 গ্রাম, 5.189 গুণন 10⁻⁻23 গ্রাম। জাস্ট আমরা এই সমীকরণ থেকে সিম্পলি যদি এক্স এর মান বের করি তাহলে একটা সংখ্যা পাবো, আর এক্স এর মানকে আমরা কি ধরছিলাম, প্রোটন সংখ্যা ধরছিলাম। তাহলে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা কি পাবো সেটা একটু বের করার চেষ্টা করি। অবশ্যই এই ক্যালকুলেশনগুলো তোমরা কি করবা, ব্র্যাকেট দিয়ে দিয়ে করবা, ঠিক আছে। এই অংশ আগে ক্যালকুলেশন করবা, করে এখানে যে প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস করে দিবা, তারপর এই অংশটা তুমি কি করবা, এখানে গুণ অবস্থা ছিল ওই পাশে গিয়ে ভাগ করে দিবা, দেওয়ার পরে তোমার আলটিমেট এক্স এর যে মানটা আসবে, তোমার এক্স এর মান আসবে হচ্ছে, আমি একটু ক্যালকুলেশন করে ফেলি, 5.189 গুণন -23, ওকে, বিয়োগ 16 গুণন 1.67 গুণন 10⁻⁻24, ওকে। আর আর এই অংশটা আমি এই অংশটা পাশে পার করে দিয়ে বিয়োগ করে দিয়েছিলাম, আর এই অংশটা পার করে দিয়ে ভাগ করে দিব, কারণ কোন অবস্থা আছে এটা প্লাস অবস্থা ছিল, প্লাস অবস্থা পার হয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, আর এটা গুণ অবস্থায় পার করে দিলে আমার ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি ভাগ করে দিই, ভাগ 1.673 গুণন 10⁻⁻24, তোমাদের এখানে অ্যান্সার আসে হচ্ছে 15 আসে, ঠিক আছে, 15 আসে। আচ্ছা, তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত আসলো, 15। এক্স ইকুয়াল টু 15, ওকে। তাহলে দেখো আমরা প্রোটন সংখ্যা 15 পাইছি, তাহলে একটা মৌলের যেটাই প্রোটন সংখ্যা সেটাই পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা দেখো 15 নম্বর মৌল কি, জাস্ট সেটা আমরা বলে দেবো। তাহলে 15 নম্বর মৌলটা কি, 15 নম্বর মৌল মেইনলি হচ্ছে ফসফরাস। তাহলে আমাদের দেখো কি বলছিল যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করো, আর গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করো। তাহলে 15 নম্বর মৌল আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বের করে দেখাইছি যে 15 পারমাণবিক সংখ্যার মৌলটি ফসফরাস, ঠিক আছে। এইটুকুই তোমাদের অ্যান্সার সৃজনশীলের। ওকে, আমরা এই অধ্যায়ের আর দুইটা ম্যাথ ছিল, সেই দুটো আমরা একবারে সলভ করে যাই। দেখো আরেকটা ম্যাথ এই টাইপের থাকতে পারে যে একটি পরমাণুর ভর 11.719 গুণন 10⁻⁻24 গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এটা খুবই সিম্পলি একটা ম্যাথ, তুমি জাস্ট আপেক্ষিক পারমাণবিক ভর এর সূত্র তুমি জানো, সংক্ষেপে আপনি লিখতে পারো পা ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে। তাহলে এটা সূত্র কি, উপরে থাকে হচ্ছে একটি পরমাণুর ভর, উপরে কি থাকে, একটি পরমাণুর ভর, আর নিচে থাকে কি, কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরটা আমাদের মুখস্থ রাখতে হবে কত, 1.66 গুণন 10⁻⁻24 গ্রাম। জাস্ট সিম্পলি তুমি এখানে কি করবা যে 11.719 গুণন 10⁻⁻24 এটাকে কি দিয়ে ভাগ দিবা, 1.66 গুণন 10⁻⁻24, যা অ্যান্সার আসবে সেটাই। আমরা একটু অ্যান্সারটা বের করি কত আসে, 11.719 গুণন 10⁻⁻24 ভাগ 1.66 গুণন 10⁻⁻24। আচ্ছা, অ্যান্সার আসে হচ্ছে 7 পয়েন্ট সামথিং, 7.05, ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে একটি পরমাণুর ভর এত এবং আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কত পাইলাম। তোমরা এখান থেকে বলতে পারো যে মৌলটা কি, যেহেতু 7 ভর বলা আছে তার মানে 3 নাম্বার মৌল হবে, লিথিয়াম হবে, ঠিক আছে।
দরকার নাই, তোমাদের জাস্ট ভর বের করতে বলছে। তাহলে এটা খুবই একটা সিম্পলি ম্যাথ। জাস্ট আমাদের কি মনে রাখতে হবে, কার্বন 12 আইসোটোপের 1/12 ভর কত, এটা ঠিক আছে, এটুকু মনে রাখলে আমাদের ম্যাথ শেষ এখানে। ওকে, আর একটা এই অধ্যায়ের ম্যাথ থাকে যেটা তোমাদের শেষ ম্যাথ, তাহলে তোমাদের এই অধ্যায়ের সকল ম্যাথ শেষ হয়ে যাবে। ওকে, দেখো কি, এটা হচ্ছে আইসোটোপের ম্যাথ, ঠিক আছে, এটাও খুবই সোজা একটা ম্যাথ, জাস্ট সূত্র জানতে হবে তোমার, সূত্র জানলে এই ম্যাথ শেষ। কি হবে এখানে বলা আছে যে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37, এরা দুইটা আইসোটোপ। ক্লোরিন 35 কত পাওয়া যায় প্রকৃতিতে, 75%, আর ক্লোরিন 37 কত পাওয়া যায়, 25%। তাহলে কি আপেক্ষিক পারমাণবিক ভর কত, এটাও জাস্ট সূত্র লিখে জাস্ট তুমি এই পাশে ক্যালকুলেশন করলেই হবে। মানে এভাবে লিখতে হয়, গড় ভর, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু কি, দেখো আমরা ক্লোরিন 35 কত পাইছিলাম, 75% পাইছিলাম, তাহলে এই যে 35 গুণন 75 করবা, প্লাস ক্লোরিন 37 কত পাইছিলাম, 25%, 37 গুণন 25, আর এই জাস্ট 100 দিয়ে ভাগ দিবা, সবকিছু 100% আমাদের না, এই জন্য 100 দিয়ে ভাগ দিবা, দিলে জাস্ট আমাদের কত ক্যালকুলেশন আসে 35 গুণন 75 প্লাস 37 গুণন 25 ভাগ 100, এখানে তোমাদের অ্যান্সার আসে 35.5। এখানে এই ম্যাথটার ক্ষেত্রে তোমরা জাস্ট এভাবে ম্যাথ করতে পারো। এখন তুমি সূত্রটা, মানে তুমি যদি চাও আরেকটু ভালো করে লিখবা, সূত্রটা লিখতে পারো। তাহলে সূত্রের ক্ষেত্রে কি লিখবা, যে জাস্ট হচ্ছে তুমি যেই মৌলটা নিচ্ছ সেই মৌলের ভর প্লাস ওইটা প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায় গুণ দিয়ে লিখতে হবে, আর মাঝখানে প্লাস দিয়ে আবার যেটা তুমি পাচ্ছ এটা ধরো 37 আর সেটা কত পার্সেন্ট পাচ্ছ, আর নিচে 100, জাস্ট সূত্র লিখে জাস্ট এভাবে ক্যালকুলেশন করলে হবে। এটা মোটামুটি তোমাদের সৃজনশীলে খুব একটা বেশি আসে না, এর আগে আমরা যেগুলো সলভ করছি এগুলাই বেশি আসে। আচ্ছা, এটা একটা আইসোটোপের ম্যাথ আমরা করলাম। আমরা প্রথম দিনে বলছিলাম যে আইসোটোপের দুইটা ম্যাথ হয়, পার্সেন্টেজ দেওয়া থাকে ভর বের করতে হয়, অথবা ভর দেওয়া থাকে পার্সেন্টেজ বের করতে হয়। তাহলে আরেকটা একটু দেখি আমরা, দেখো আমি লিখে রাখছি যে প্রকৃতিতে কপারের ক্ষেত্রে দেখো তোমার এখানে এই আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, পার্সেন্টেজ বা শতকরা বের করতে বলছে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদের ধরে নিতে হবে, জাস্ট সলিউশনে আমরা সলভ কি করবো, প্রথমে 63 কপার এর শতকরা পরিমাণ ধরে নাও x%, ঠিক আছে। তাহলে তোমার দেখো যে 65 কপার এর শতকরা পরিমাণ কত হবে, তুমি যে এটাকে x ধরো, এটার পরিমাণ কত হবে, সবসময় পার্সেন্টেজ 100 এর মধ্যে হয়, ঠিক আছে। তাহলে বাকিটার পরিমাণ হবে কি 100 মাইনাস x, ঠিক আছে। ওটা আমি x ধরছিলাম পার্সেন্টেজ, তাহলে কপার 63 যে পরিমাণ হবে 100 থেকে ওই পরিমাণ বাদ দিলে বাকিটুকু কি হবে, কপার 65, জাস্ট এটুকু আমি ধরে নিলাম। ধরে নেওয়ার পর আবার আগের মতোই ম্যাথটা, তাহলে আমরা এখন সলভ করব। জাস্ট হচ্ছে আমরা ম্যাথটা কি দেখছিলাম, সূত্রটা কেমন ছিল, যে এই পাশে আমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, দেখো আমি এটার পার্সেন্টেজ গুণন এটার ভর, এটার পার্সেন্টেজ গুণন এটার ভর, ঠিক আছে। তাহলে দেখো আমরা সেটাই একদম করি, যে 63 গুণন এক্স প্লাস 100 মাইনাস এক্স গুণন 65, আর নিচে আমরা কি করছিলাম 100 দিয়ে ভাগ করে দিয়েছিলাম। তাহলে আমরা এখন এই পাশের মানটা দেওয়া আছে, আমাদের মেইনলি এক্স এর মানটা বের করা লাগবে। তাহলে এই পাশের মান কত দেওয়া আছে, দেখো এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর 63.5, এখান থেকে আমরা কি করব, এক্স এর মানটা বের করব, 63x প্লাস 6500 মাইনাস তোমার হচ্ছে 65x বাই 100। ওকে, আলটিমেট এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে তোমার কত আসে, আমি একটু ক্যালকুলেশন করে একদম ডিরেক্ট এক্স এর ভ্যালুটা বের করি। ওকে, তোমার এখানে 63 গুণন 63.5 গুণন 100, তারপর হচ্ছে যোগ বিয়োগ 6500, ওকে, ভাগ 2, ওকে 75%। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো, 75%। দেখো আমরা ধরে নিয়েছিলাম প্রথমে যে কপার 63 যেটা, এটার শতকরা পরিমাণ কত, এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত
75%, তার মানে তোমার প্রকৃতিতে কপার 63 থাকে 75%, তাহলে কপার 65 কত, 100 থেকে বিয়োগ দাও। জাস্ট তাহলে তোমার পরে যেটুকু ইয়ে করে দেখাবা। আচ্ছা পরের স্লাইডে যাই। তাহলে কপার 63 এর শতকরা পরিমাণ x ইকুয়াল টু 75%, আর 65 কপার এর শতকরা পরিমাণ 100 মাইনাস এক্স, তাহলে 100 মাইনাস 75, জাস্ট কত 25। তাহলে এইটুকুই জাস্ট অ্যান্সার তোমার। কপার 63 75%, কপার 65 25%। ওকে, তোমাদের এই অধ্যায়ের এইটুকুই সকল টাইপের ম্যাথ, তোমরা এইটুকুই ভালো করে সলভ করো, এসএসসিতে আশা করি ভালো করবো।